সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। সংস্কার প্রস্তাব ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যেই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন একটি দলের কারণে সংস্কার আটকে আছে। এর জবাবে বিএনপি মহাসচিব বলেছেন এটি একটি পরিকল্পিত অপপ্রচার। এদিকে বিভিন্ন সংস্কার প্রস্তাবে বিএনপি সম্মতির খতিয়ান দিতে গিয়ে দুদক সংস্কারে ৪৭টি প্রস্তাবের মধ্যে একটিতে ভিন্নমত বিষয়ে বিএনপি মহাসচিবের প্রদত্ত বক্তব্যের প্রতিবাদ ও সমালোচনা করে বিবৃতি দিয়েছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। বিবৃতিতে বিএনপি মহাসচিবের ওই বক্তব্যকে স্ববিরোধী ও হতাশাজনক বলে উল্লেখ করেছে কমিশন। সংস্কার নিয়ে পক্ষ বিপক্ষের এমন মত ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় সংস্কার নিয়ে বিভ্রান্তি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াত। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ। জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহার পক্ষে এনসিপি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। অব্যাহতি চেয়ে আবেদন, নাম বাদ দিতে শুনানি করেননি সাবেক আইজিপির আইনজীবী। হেলাল ভাই, ফাহিম ভাই, আপনাদের স্বাগত জানাচ্ছি। হেলাল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা সংস্কার কমিশন গঠিত হয়েছে, যার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং ধারাবাহিকভাবে অনেকগুলো বৈঠক হয়েছে। গতকালই সম্ভবত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলনে বললেন যে একটি দল সংস্কার প্রস্তাবকে বাধাগ্রস্ত করছে বলে যেরকমভাবে বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে, সেটি আসলে সম্পূর্ণ অপপ্রচার এবং উদ্দেশ্য প্রণোদিত। এবং তিনি সেখানে বেশ কিছু খতিয়ান তুলে ধরেন। তার মধ্যে আমরা দেখতে পাই যে বিএনপি হচ্ছে দুদক সংস্কার কমিশনের ৪৭টির মধ্যে ৪৬টিতে, জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮টির মধ্যে ১৮৭টি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের ৮৯টি সুপারিশের মধ্যে ৬২, এবং সংবিধান সংস্কার কমিশনের ১৩১টি সুপারিশের মধ্যে এখনও আসলে 2টি বিষয়ে একমত হয়েছেন। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টিতে, এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮টির মধ্যে ১৮৭টি প্রস্তাবের সাথে বিএনপি একমত হয়েছে। এরপরে বলা হচ্ছে যে বিএনপি সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে আসলে আপনার দলের পক্ষ থেকে আপনার বক্তব্য কি? আপনি দেখেন যে যারা বলছে যে বিএনপি সংস্কারকে বাধাগ্রস্ত করছে, এটা কতটা রিডিকুলাস। যেখানে আপনি দেখাচ্ছেন আপনার এই পরিসংখ্যানে আমি দেখলাম যে 89% বা 90% তো দেখলাম বিএনপি সংস্কার প্রস্তাবের সাথে ঐক্যমত। এখন আমি এই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে কথা না বলে আমি একটু এর কনটেক্সটটা নিয়ে বলি। যারা আজকে সংস্কারের কথা বলছেন 5ই আগস্টের পরেই তো বলছেন, আর বিএনপি এই সংস্কারের কথা সেই 2008 সাল থেকে বলে আসছে, যখন এই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়, অর্থাৎ শেখ হাসিনাকে যখন ভারতীয় আধিপত্যবাদ যখন বাংলাদেশে শেখ হাসিনার মতো একটা পাপেট সরকার বসিয়ে দিল, তখন থেকে কিন্তু আমরা রাষ্ট্র, আপনার সরকার, নির্বাচন ব্যবস্থা, দুদক সব কিছু সংস্কারের কথা বলে আসছি এবং ক্যাটাগরিক্যালি বলেছি। যেমন ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিল, সেখানেও সংস্কারের কথা বলেছি। এরপরে আমরা 27 দফা দিলাম 2020 সালে, সেখানেও বলছি। সমস্ত রাজনৈতিক দলের সাথে মিলে দিলাম আপনার 2023 সালে 31 দফা সংস্কার, এবং বললাম যে এর অ্যাবজর্পশন পাওয়ার আছে, অর্থাৎ আপনি যোগ বিয়োগও করতে পারবেন। অর্থাৎ সংস্কার প্রক্রিয়া বিএনপি সূচনা করেছে, এখন উল্টো বলা হয় বিএনপি সংস্কারের বিপক্ষে। এজন্য আমার বক্তব্য, যারা আজকে এই কথাগুলো বলছেন তাদের কাছে সংস্কারের উদ্দেশ্য কি? আপনি বলেন সংস্কারের উদ্দেশ্য কি? সংস্কারের উদ্দেশ্য যদি হয় ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করে একটি দুর্বল সরকার করে দেওয়া,
4 বছর 4 বার যে দলটি এই দেশ পরিচালনা করেছে, যে দলটির প্রায় 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, আমাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন এবং দেশ পরিচালনার মতো দল এখন আর বাংলাদেশে নেই, যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, তাই না? সুতরাং আমরা আমরা দেশের কল্যাণার্থে বা দেশটা কিভাবে পরিচালিত হওয়া উচিত, আমাদের যে অভিজ্ঞতা তাদের অন্যদের চাইতে বেশি, কারণ দেশপ্রেম নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই, দেশপ্রেমের পরীক্ষায় তো আমরা শতভাগ উত্তীর্ণ। এখন আমার বক্তব্য, আপনাদের যদি সংস্কারের উদ্দেশ্য হয় ভবিষ্যতে দেশকে দুর্বল করা, আপনাদের যদি উদ্দেশ্য হয় যে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে, এই কথাগুলো এই জন্য বলছি। দেখেন, আপনি পার্লামেন্টারি সিস্টেমে কোনোদিন কি আপনি দেখেছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা মেয়াদ নির্দিষ্ট করা পৃথিবীর কোনো দেশে আছে? আপনি দেখেন তো। আপনি ফলো করেন কি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, দ্যাট মিনস ইংল্যান্ডের ডেমোক্রেসি, ভারতের ডেমোক্রেসি, তাই না? আর যদি অন্য ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে ডেমোক্রেসি, আমেরিকার ডেমোক্রেসি, এই তো। তা আপনি পৃথিবীতে প্রধানমন্ত্রী শাসিত সরকারে কোনো মেয়াদ নির্দিষ্ট করা আছে? তারপরেও আমরা, যেহেতু এই জিনিসটা আপনারা বলছেন যে একজন লোক বেশি দিন ক্ষমতায় থাকলে তার মধ্যে একটা ফ্যাসিবাদ জন্ম নিতে পারে, উদাহরণ হিসাবে আপনি সবচেয়ে গণঅধিকৃত যে লোকটি তার কথা বলেন, শেখ হাসিনা। সবাই মনে আবার শেখ হাসিনা হয়ে উঠবে। তারপরেও কিন্তু আমরা এটা মেনে নিলাম। বলছি না যে আমরা জনগণের স্বার্থে, কারণ আপনি একজনের মৌলিক অধিকার, যে রাইট টু প্রিভিলেজ, যে আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার যে অধিকার, তার সক্ষমতা থাকা সত্ত্বেও সেটা আপনি কিনে নিচ্ছেন। একজন লোক 2 বার প্রধানমন্ত্রী, তিনি আবার দাঁড়াতে পারবেন না ইলেকশনে, তাই না? তারপরেও কিন্তু আমরা এটা মেনে নিলাম। আপনারা আমাদের এই যে একটা নির্বাচিত সরকারের যখন আপনার সংসদীয় কমিটিগুলো গঠন হয়, তখন আমরা আপনাদের যে প্রস্তাব 4টা 8টা 10টা কমিটির মধ্যে 50% তারা সভাপতিত্ব হবে। আবার আপনার একমত 4টি হয়েছে, হ্যাঁ। এরকম 70 আর্টিকেলের বিষয়ে আমরা একমত হয়েছি, এরকম প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হয়েছি, এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এখন আপনি দেখেন যে বিএনপি এই সমস্ত সংস্কারের ব্যাপারে কতটা কর্ডিয়াল। আপনি দেখেন যে 91 সালে বাংলাদেশ ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা কিন্তু পার্লামেন্টে ফিরে আসলাম। যদি আমরা পার্লামেন্টে ফিরে না আসতাম, তাহলে কি আওয়ামী লীগ রাজনীতিটা ক্ষমতায় আসতে পারতো? যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থাকতো, বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা ছিল প্রেসিডেন্ট নির্বাচনে, খালেদা জিয়া ভার্সেস শেখ হাসিনা, নিশ্চয়ই খালেদা জিয়া তার জনপ্রিয়তা জিতে যেত। আপনি দেখেন আজকে জামাত যে রাজনীতি করছে, বিএনপির আপনার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতো যে আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল আমরা যে মাল্টিপার্টি ডেমোক্রেসি দিলাম, সেই সুবাদেই তারা আসলো। মানে বিএনপি সংস্কারে কতটা আন্তরিক। আজকে আওয়ামী লীগও তো আপনার রাজনীতি করতে হবে, বাকশালের করিডোরের মধ্যে ছিল। আমরা যদি মাল্টিপার্টি ডেমোক্রেসি না দিতাম, আওয়ামী লীগও আসতে পারত না। অর্থাৎ বিএনপি টু রান দ্য কান্ট্রি এবং বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটা চালানোর জন্য কত আন্তরিক। দেখেন আপনি নির্বাচন একটা দেশে আজকে 12 মাস হয়ে গেল, আপনি আমাদের কাছে মনে হচ্ছে যে সংস্কারকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো একটা শক্তিকে আপনি জায়গা করে দিতে চান, অথবা নিজেই ক্ষমতায় থাকতে চাই কিনা, এইরকম প্রশ্ন কিন্তু এখন চলে আসছে। যেহেতু নির্বাচন নিয়ে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে, যে আনসার্টেনিটিটা 13 জুনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরে যে নিশ্চয়তা শুরু হয়েছিল, পলিটিক্যাল একটা সম্ভাবনা শুরু হয়েছিল যে আবার আমরা গণতন্ত্রে ফিরে যাব, সেই সম্ভাবনাটাকে এখন নানান বয়ান তুলছে। যেমন দেখেন পিআর পদ্ধতি, এই পদ্ধতিটা কি সংস্কার কমিশনে কোনো প্রস্তাব ছিল? না, এটা একটা রাজনৈতিক দল তুললো। এবং দেখবেন এই পিআর পদ্ধতিটা কে তুললো, এবং বলা হচ্ছে যে এই পিআর পদ্ধতি না মানলে নির্বাচন হতে দেবে না। এটা কত বড় একটা মারাত্মক কথা। সরাসরি বলেছে এরকম। হ্যাঁ, আপনাকে বলি, সরোয়ার্দী উদ্যানে যখন ইসলামী আন্দোলন যে জনসভাটা করলো, সেখানে 3-4টি দল আপনার বক্তব্য দিয়েছে। সেখানে গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি বক্তৃতায় বলেছেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। ইভেন জামাতের যে
সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ভাই, তিনিও কিন্তু বলেছেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানব না। জি। আবার সুতরাং এই যে নির্বাচন হতে দেব না, নির্বাচন মানব না, এই কথাগুলো কে বলে, কে চায় যে নির্বাচন না হলে, নির্বাচন না, এর না হলে পাশাপাশি তো যে সংস্কার এবং বিচার শেষ না, না আমি হলে একটু- নির্বাচন হতে আরে, দেওয়া হবে না, একটু এটা বলি, আজকে দেখেন। নাহিদ ইসলামও বলেছেন। ওই তো আমি এই কথাটা বলছি যে যদি আপনি নির্বাচনটা না করতে দেন, তাহলে দেশে একটা অনিশ্চয়তা তৈরি হবে, দেশে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হবে, এবং দেশে একটা আনস্টেবল অবস্থা তৈরি হবে। এই অবস্থা তৈরি হলে সবচেয়ে লাভবান কী হবে আপনি তাই বলেন? বাংলাদেশটাও লাভবান হবে না, হবে সবচেয়ে বেশি লাভবান হবে হলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। নো ডাউট, যেহেতু ভারতের পাপেট এ দেশ থেকে চলে গেছে, তার সেই পুতুল তার কাছ থেকে সরে গেছে। কিন্তু ভারতও তো এখন নির্বাচিত সরকারই চাচ্ছে। এটা আপনি বুঝবেন কি, এটার একটা ব্যাখ্যা আছে যে আপনি যদি আমাকে মেলাইন করতে চান, তাহলে আপনি যেহেতু আগেই আপনি মেলাইন্ড হয়ে আছেন, আপনি আগেই বিতর্কিত হয়ে আছেন, এখন আপনি আমাকেও বিতর্কিত করার জন্য আমার কথাগুলোকে সাপোর্ট দিবেন। এই কূটনীতি আমরা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই বোঝে, বুঝছেন? যে আমাকে দেখুন, বাংলাদেশকে যদি আনস্টেবল করতে হয়, বাংলাদেশকে যদি একটা করদ রাজ্যে, একটা বেজেল স্টেটে পরিণত করতে হয় ভারতের, তাহলে কি করতে হবে? বিএনপিকে মেলাইন করতে হবে। কারণ বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তি, এবং ভারতের সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য না, জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য না, দিল্লির সরকারের বিরুদ্ধে বলছি। এটা ওরা ভালো করেই জানে যে ভারত বিরোধিতা, ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমরাই কথা বলি। কিন্তু আপনাদের চেয়ে তো ধরেন জামায়াত ইসলামী কিংবা নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারা আরো অনেক বেশি আক্রমণাত্মকভাবে ভারতকে সমালোচনা করে। না, আপনার এই অবজারভেশনটাকে ঠিক। আপনি দেখেন 5ই আগস্টের পরে আমরা প্রথম ভারতের অ্যাম্বাসিগুলো আমরা ঘেরাও করলাম, দেখেছেন? আমরা সীমান্তব্যাপী ভারতের যে আমাদের বললো যে কেউ কাঁটাতালায় আপনার ভারতে আসলে তাদেরকে উল্টা ঝুলিয়ে রাখবে, তখন আমরা সীমান্তব্যাপী রোড মার্চ করলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার তিস্তা প্রজেক্টে ওইখানে নিজে বক্তব্য দিল যে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক কূটনীতির কাছে আমরা সমর্পণ করছি যে বাংলাদেশ তার ন্যায্য হিস্সা চায়, এবং এখনও আমরা এইসব কথা বলছি। কিন্তু আপনি দেখেন যে আপনি কি বিশ্বাস করেন যে বাংলাদেশে একটা পিসফুল গভর্নমেন্ট, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হোক, এটা ভারত চায়? এটা কেউ, কোনো জনগণ বিশ্বাস করে? কেউ কি বিশ্বাস করে? তাহলে আজকে যদি আপনার বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা পিসফুল অবস্থা না থাকে, তাহলে ভারতের লাভ। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে যারা আজকে বাংলাদেশকে অকার্যকর, যারা আজকে বাংলাদেশে নির্বাচন হতে দেব না, নির্বাচন করতে দেওয়া যাবে না, এবং বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছেন, এক একটা ন্যারেটিভ সলভ হচ্ছে, আপনি নতুন একটা ন্যারেটিভ তুলছেন। যেমন পিআর পদ্ধতি, এই সম্বন্ধে যারা তুলছেন তাদের কতটা ধারণা, তারা জনগণের কাছে কি এইসব বিষয় নিয়ে গিয়েছে যে পিআর পদ্ধতিটা আসলে কি? পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মডেলে পিআর পদ্ধতি হয়, অথচ বিএনপি দেখেন কতটা আন্তরিক। বিএনপি যে 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের, সেখানে তারা বলছে যে এটা কিন্তু কোনো ধর্মগ্রন্থ না। আমরা বলছি যে এটা কোনো ধর্মগ্রন্থ, অ্যাবজর্পশন পাওয়ার আছে, এবং এইটা জনগণের কাছে আমরা নিয়েও গেছি, প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে নিয়ে গেছি, পৌঁছে তার সাথে কথা বলেছি, এবং বলেছি আপনারা যদি কোনো নতুন প্রস্তাব দেন সেগুলো সংযোজন হবে। কিন্তু আপনারা এক একটা ন্যারেটিভ ঢাকায় বসে বসে তুলছেন, মানে টু শিফট দ্য ইলেকশন, টু ডিস্ট্রয় দ্য ইলেকশন। এবং আপনাদের বক্তব্য আছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন মানব না। তাহলে বাংলাদেশে যে অনিশ্চয়তা তৈরি হবে, সে অনিশ্চয়তায় তো লাভ হবে আপনার ভারতের এবং পরাজিত মাফিয়াদের। তাহলে আপনাদের বক্তব্য এবং ভারতের বক্তব্য, পরাজিত মাফিয়ার ইচ্ছা, সব তো একাকার হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলছি যে সংস্কারের উদ্দেশ্য যদি হয় যে রাষ্ট্রকে দুর্বল করা, সংস্কারের উদ্দেশ্য যদি হয় বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না, এটা তো খুবই দুঃখজনক বিষয় হবে। জি, অনেক ধন্যবাদ হিলাল ভাই। আপনার কাছে আমি আবার আসবো, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমি আপনার কথার মাঝে আসলে প্রশ্ন করিনি ইচ্ছা করেই। ফাহিম ভাই, আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই, আপনার দলের সাধারণ সম্পাদকের একটি মন্তব্য নিয়ে প্রশ্নটি শুরু করি আমি। সেটি হচ্ছে, তিনি আজই বোধহয় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সার্কেলের একটি পুনর্বাসন কেন্দ্র পরিণত হয়েছে এবং গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে। গণ অভ্যুত্থান কীভাবে ব্যাহত হয়েছে এটি আসলে তিনি দেখানোর চেষ্টা করেছেন। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, সংস্কার প্রক্রিয়া কিংবা সংস্কারের আগে নির্বাচন হতে না দেয়া, এটা কি আপনিও কিংবা আপনার দলও বিএনপির মতোই একমত যে এটা একটা চক্রান্ত নির্বাচন পেছানোর? জি, ধন্যবাদ সবাইকে। যারা অনুষ্ঠানের সাথে আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের দলের যে অভিমত যে নির্বাচন হওয়া উচিত, তো নির্বাচন হওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া আসলে ফুলফিল করা উচিত। আপনি দেখবেন যে 5 আগস্ট যে অভ্যুত্থান,
এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কিন্তু হয়নি। শুধু যদি একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থানটা হতো তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পরবর্তী 3 মাসের ভিতরেই এটা এটা অন্তর্বর্তীকালীন সরকার না করে কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকার করা যেত। 5 আগস্ট রাতে আমরা বঙ্গভবনে ছিলাম, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলই আমরা তখন বঙ্গভবনে। তখন আলাপ আলোচনার ভিত্তিতে কি করা যায়, তখন সবারই একটা অভিমত ছিল, দু একটা দল ভেটো দিয়েছে যে একটা জাতীয় সরকার গঠন করা দরকার ছিল। তো বলবো যে ঐতিহাসিক বাংলাদেশের একটা বড় ভুল ছিল যে একটা জাতীয় সরকার গঠন হয়নি 5 আগস্টের পরবর্তী সময়। যদি যদি 5 আগস্ট পরবর্তী একটা জাতীয় সরকার গঠন হতো তাহলে যে এখন যে ঐক্যমত, এখন যে দ্বিধা, এখন যে বিভক্তি, এগুলা অনেক অংশই কেটে যেত। কিন্তু যখন আমরা পরবর্তীতে আজকে আপনি যে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানের যে পোস্টার কথা উল্লেখ করেছেন, সেখানে তিনি যথার্থই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারটাকে একটা ছায়া সরকার চালাচ্ছে, এটা আমরা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। আপনারা যদি লক্ষ্য করেন যে নাহিদ ইসলাম আজকে যে কথাগুলো বলেছেন যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার, এগুলো কিন্তু আমাদেরও কথা, কিন্তু নাহিদ ইসলামকে আমরা দুইভাবে বিভক্তি যদি করি, সরকারের নাহিদ ইসলাম এবং এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এখন দাবি করতেছে এই যে তার যে এজেন্ডাগুলা এটা সরকারকে করতেছে, কিন্তু সেই নাহিদ ইসলাম তো 7 মাস 8 মাস আগে তো সরকারই ছিলেন, বা ফেব্রুয়ারির আগ পর্যন্ত তো সরকারই ছিলেন। তাহলে তিনি সরকারের থেকেও তো এই দাবিগুলা ক্যাবিনেটে উত্থাপন করতে পারতেন, কিন্তু এই দাবিগুলা তিনি যত সহজে সলভ করতে পারতেন। কিন্তু এখন রাজপথে বাংলাদেশের আনাচে কানাচে বক্তব্য দিয়ে তো আসলে এই দাবিগুলো অত সহজে পূরণ করতে পারবে না। নাহিদ ইসলামের দাবিগুলো যৌক্তিক, কিন্তু নাহিদ ইসলাম তার জায়গা থেকে সেই সরকারে থাকা অবস্থায় এগুলা পূরণ করতে তিনি পারতেন। আপনি যে কথাটি বললেন যে ইউনূস সরকারকে একটা ছায়া সরকার পরিচালনা করছে, আপনারা নির্বাচনের ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধ মতই পোষণ করলেন যে সংস্কারের আগে নির্বাচনটা না হওয়াটাই ভালো, এমনটাই আপনার কথায় উঠে এসেছে। কদিন আগে আমরা দেখলাম নুরুল হক নূর, তিনি নির্বাচন নিয়ে খুব সোচ্চার ছিলেন, কিন্তু যখন নিজ এলাকায় অন্য কোনো দলের নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ঢাকায় ফিরে আসলেন, তখন তিনি বললেন ডক্টর ইউনূস সরকারকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। এর আগে কিন্তু তিনি নির্বাচন আগে চেয়েছেন, তো সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঢাকায় ফিরে এসে কিন্তু পুরো কথা ঘুরিয়ে দিলেন। তাহলে নাহিদ ইসলাম এবং নুরুল হক নূরকে আপনি কি, তারা দুজনেই কি তাহলে একইভাবেই নিজেদের চরিত্র বদলাচ্ছে মনে করেন? চরিত্র বদলাচ্ছে আসলে ঢাকার রাজনীতি আর আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন, আপনার নির্বাচনী আসনে যাবেন, সেই প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। যে বিএনপির সাথে আমাদের সম্পর্ক বৈরী এমন না, দীর্ঘ একটা প্রেক্ষাপট। বলবো যে আমরা যখন রাজনীতি শুরু করি, যে কোটা সংস্কার আন্দোলন, যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই অভ্যুত্থান, সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু এই ভিপি নুরুল হক নূর, রাশেদ খান, আমাদের হাত ধরেই কিন্তু এই আন্দোলনটা। সেই আন্দোলনের পর থেকেই কিন্তু বিএনপির সাথে আমাদের একটা খুবই চমৎকার সম্পর্ক। আমরা বেশ কয়েকবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের সাথে আমরা বেশ কয়েকবার স্কাইপিতে দেশের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী আমরা বেশ কয়েকবার মিটিং করেছি, এবং বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের খুবই সুসম্পর্ক। কিন্তু বিএনপির হাইকমান্ড, ঢাকার নেতৃত্ব আর তৃণমূলের নেতৃত্বের মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। কীভাবে ব্যবধান দেখবেন যে এই 11 মাসে কিন্তু বিএনপির প্রায় 5,000 নেতাকর্মীকে বিভিন্ন অপরাধের দায়ে কিন্তু বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো এই জায়গায় যারা তৃণমূলে আছে তারা কিন্তু কন্ট্রোলে নাই। তো নুরুল হক নূর যখন তার নির্বাচনী আসনে প্রচারণায় ব্যস্ত ছিলেন, তখন কিন্তু ওইখানে যারা নেতৃবৃন্দ আছে তারা তাকে সাদরে গ্রহণ করতে পারছে না। আসলে এই জিনিসটা মানে আমাদের অবাক করে দেয় যে অভ্যুত্থানের যারা সম্মুখ সারিতে ছিলেন কিংবা এই অভ্যুত্থান যাদের হাত ধরে সংগঠিত হয়েছেন, তারা যদি এলাকায় গিয়ে নিরাপদ বোধ না করে, কিংবা নির্বাচনের সময় যদি আমরা এই সরকারের কাছে সবসময় বলি যে এই নির্বাচনের আগে একটা নির্বাচনকালে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমি আমার মতো কাজ করতে পারবো, বিএনপির মতো কাজ করবে, জামাতের মতো কাজ করবে। সবাই যদি সবার মতো কাজ করতে না পারে, যদি একটা লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে আসলে এই নির্বাচন আর হাসিনার আমলের নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা সবসময় বলতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন যে শেখ হাসিনা কেন স্বৈরাচার হয়ে গেল, জনগণকে ভোটাধিকার দিতে দেয়নি, গণতন্ত্র ছিল না। এই 16টা বছর তিনি কিন্তু স্বৈর শাসক হয়েছে এই 2টা কারণেই, গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই। এখন আমি যদি দেখি যে আমার ভোটাধিকার এখনও নাই, তাহলে
এই 5 আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের কোনো মানে নাই। আর বিশেষ করে যে ভোটাধিকার নাই বলে আসলে কি বোঝাচ্ছেন? মানে ভোটাধিকার আপনারা নাই বলতে যে নির্বাচনটা এখন চাচ্ছেন সংস্কার শেষ হওয়ার আগেই নাকি? আমরা লেভেল প্লেইং ফিল্ড এবং ন্যূনতম যে সংস্কার তো অবশ্যই দরকার আছে, যে সংস্কার যদি না সেই হয়, লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে তৈরি হবে মনে করছেন? যে আমি বলছি, এবং বিশেষ করে যে বিচার, যেই বিষয়টা সবাই একটু অ্যাভয়েড করে যায়, যে আসলে যদি বিচার যদি না হয় তাহলে দেখেন যে এতগুলা শহীদ হলো, তাদের যদি ন্যূনতম আমরা বিচারের আওতায় না আনতে পারি, হ্যাঁ সম্পূর্ণ সম্ভব না, কিন্তু দৃশ্যমান তো কিছু বিচারের আওতায় আনতে হবে। যেমন যে যারা মাস্টার মাইন্ড ছিলেন এই গণহত্যার, যে শেখ হাসিনা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আইজিপি যারা আছে, তাদেরকে যদি আমরা দৃশ্যমান কিছু বিচারের আওতায় না আনতে পারি, এবং দেখবেন যে ছাত্র জনতার উপরে যারা গুলি করেছে যে পুলিশ, আপনি জানেন যে কতজন পুলিশকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এই পুলিশ তো আপনি জানেন যে রাঙামাটির পুলিশকে ঢাকায় নিয়ে আসছে, অথবা ঢাকার পুলিশকে পটুয়াখালীতে দিয়ে দেওয়া হয়েছে। এইটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তন, এই পুলিশ দিয়ে আসলে কি নির্বাচন সম্ভব? আপনি 1 লক্ষর বেশি পুলিশ পুরো 16 বছরে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি নতুন করে পুলিশ নিয়োগ দিয়ে আওয়ামী আমলের নিয়োগের বাইরে তবে সবাইকে বাদ দিয়ে নতুন পুলিশ নিয়োগ দিয়েও কি নির্বাচন করতে পারবেন? এখন আপনি যদি অপরাধী নিয়ে চলতে চান তাহলে তো এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। যে অপরাধ করেছে ফলাফলটা কি হবে আসলে, কি প্রক্রিয়া যেতে পারে? ফলাফল যেটা, যে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এখন আমার যদি সব পুলিশও পরিবর্তন করতে হয়, নতুনভাবে যদি আবার অন্তর্ভুক্ত করতে হয়, আমার সেটা করতে হবে। তো আমার অপরাধ যারা করেছে, যারা 16 বছরে শেখ হাসিনাকে স্বৈরাচার করতে বাধ্য করেছে, এবং আপনি যদি দেখেন যে এই যে 2014 সালের ভোট, 2018 সালের ভোট এবং 24 সালের, এটা তাদের কর্মীদের থেকে যে ডিসিএসপিরা কিন্তু সব থেকে ভালো ভূমিকা পালন করেছে। তো সেই ডিসিএসপিদের কি সংস্কার করা হয়েছে, এই সব জায়গায় সংস্কার করতে হবে। এই জায়গা যদি সংস্কার করা না হয় তাহলে এই ডিসিএসপিদের সেই ক্ষমতা তো আবার কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। বলি যে এই যে সংস্কারগুলো যদি না করা হয় তাহলে এরা তো আবারও ভোটের মাঠে প্রভাব ফেলবে। এবং সেই পুলিশ যাদের কথা আমি বারবার বলতেছি, যে এই পুলিশদেরকে যদি সেই সংস্কার করা না হয়, আপনি এই সংস্কার ছাড়া কীভাবে এটা নির্বাচন করবেন? এই পুলিশ তো সেই হাসিনা আর আমলে সে হাসিনা মার্কা পুলিশই থেকে গেল। এই হাসিনা মার্কা পুলিশ দিয়ে কিভাবে আমি নিশ্চিত থাকি যে আমার লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হবে? ফাহিম ভাই, আপনার কাছে আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই। দেখুন, আপনি বিচার নিয়ে কথা বলছেন। 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং আইজিপির অভিযোগ গঠনের শুনানি তৈরি শুরু হবে। 6 মাসের একটা হয়েছে। হ্যাঁ, এবং একই সাথে হচ্ছে পুলিশ সদস্য মানে আপনার আবু সাইদকে যারা হত্যা করেছে তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনা হচ্ছে, অভিযোগ গঠনের শুনানি চলছে। তো বিচার তো দৃশ্যমান একটা জায়গায় আসছে। তাহলে নাহিদ ইসলাম যেটি বলেছেন, কিংবা এনসিপিতে যেটি বলা হচ্ছে, যে যতদিন লাগে, কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া যাবে না, যতদিন লাগে বিচার এবং সংস্কার চলতে হবে। আপনারা কি এটার সাথে একমত? আমরা যতদিন না, আমরা সবসময় বলতেছি যে দৃশ্যমান একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। এটা সংস্কার, সেটা বিচার, এই দুইটাকে দৃশ্যমান একটা পর্যায়ে নিয়ে এসে তারপরে আমরা নির্বাচনমুখী দল, আমরা মাঠে কাজ করতেছি, নির্বাচন নিয়ে কাজ করতেছি, আমরা নির্বাচনে যাব বা নির্বাচনমুখী। কিন্তু এই জায়গায় সংস্কার এবং বিচার যদি একটা দৃশ্যমান পর্যায়ে না আসে, তাহলে এই নির্বাচন দিয়ে আসলে কোনোভাবেই আমাদের যে গণ অভ্যুত্থানের চেতনা, এটা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। ধন্যবাদ ফাহিম ভাই আপনাকে। হেলাল ভাই, আপনার কাছে আপনি এই প্রশ্নগুলো অবশ্যই উত্তর দিবেন ফাহিম ভাই, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। যে আপনারা বললেন যে বিএনপির, আপনার আগের বক্তব্যে বলেছেন যে বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন একটি দল। আমার প্রশ্নটা হচ্ছে, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু বিএনপি এই মুহূর্তে, এই প্রজন্ম যেই ধরনের রাষ্ট্র দেখতে চায়, সেই অভিজ্ঞতা কি বিএনপির আছে বলে আপনি মনে করেন? এখন এই প্রজন্ম যে আলোকে রাষ্ট্র দেখতে চায়, আপনি কি মনে করেন সেই আলোকেই রাষ্ট্রটা চলা উচিত, না রাষ্ট্রের কিছু গুণগত বৈশিষ্ট্য থাকে, পৃথিবীর দেশে দেশে রাষ্ট্রগুলো কিভাবে উন্নত হয়েছে, অভিজ্ঞতা, তাদের যে নতুন যে প্রজন্ম, তাদের যে ভাবনা, এই ভাবনার সাথে পুরনো বলবো না, যে ভাবনাগুলো আর কি আপনার প্রমাণিত, সেই রাষ্ট্রের সেই ভাবনাগুলোকে তো সংমিশ্রণ করতে, তা মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন রাষ্ট্র গড়ে উঠবে। এখন আমি একটু এই বিষয়ে বলতে চাচ্ছি, যেমন সে বলল যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, ওটা আমি পরে বলছি নির্বাচনের জন্য হয়নি, তাই বলছে না? জি। কিন্তু আমি যদি বলি যে 24-এর গণ অভ্যুত্থান বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুরু যদি বলা হয়, যে 36 দিনের বিপ্লব যদি বলা হয়, তাহলে সেটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে। জি, তাই না? 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে, তাই তো? কোটা সংস্কার আন্দোলন তো আপনার 24শে জুনেই হলো কোটা সংস্কার। সেটা টার্ন নিল এক দফায়, যে শেখ হাসিনার পদত্যাগ চায়। সেই এক দফা কিন্তু কভার করে
যে 17 বছরে যে আমাদের এই শেখ হাসিনা যে বাংলাদেশের গণতন্ত্রের যে পূর্বসত্ত্ব গণতন্ত্র নির্বাচন, সে নির্বাচনকে একদম ধ্বংস করে দিয়েছিল। সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনকে ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ কোটা সংস্কার টার্ন ইনটু ওয়ান দফা, এক দফা। সেই এক দফার ফলে আমরা কি ছিলাম, শেখ হাসিনার পরিবর্তে নতুন একটি সরকার, নির্বাচিত একটি সরকার, যাতে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে। না, সেই সুতরাং সময় আসলে 5ই আগস্টে শেখ হাসিনার পদত্যাগটাই মুখ্য ছিল, কি হবে পরবর্তীতে সেটা কোনো দাবি ছিল না। পাকিস্তানের পদত্যাগ কেন মুখ্য ছিল? যে শেখ হাসিনা অনির্বাচিত উপায়ে নির্বাচিত হচ্ছিলেন। তিনি নির্বাচনকে ব্যবস্থা ধ্বংস করে তিনি নিজেই অটোমেটিক্যালি নির্বাচিত হচ্ছেন। সুতরাং গণতন্ত্রের একটা প্রধান পূর্ব সত্য হলো কিন্তু একটা নির্বাচিত ব্যক্তি, তাই না? সেটার জন্য কিন্তু এক দফা কিন্তু ওইটাই মিন করে, মানে কোটা সংস্কার টার্ন ইনটু এক দফা। আবার দেখেন যে আমি যদি পেছনের দিকে তাকাই, 69-এর গণ অভ্যুত্থানের ফলে কিন্তু আপনার আইয়ুব খানের পতন হলো। 69-এর গণ অভ্যুত্থান, আমি এই জন্যই বলছি যে 69-এর গণ অভ্যুত্থান শুরু হয়েছিল রাওয়ালপিন্ডিতে। আপনার পলিটেকনিক কলেজের কিছু ছাত্ররা আপনার ওইখান থেকে একটা বিদেশি কিছু পণ্য কিনে আনছিল। পুলিশ রাস্তায় তাদেরকে ধরেছিল যে বিদেশি পণ্য কেন কিনলে। সেটার থেকে গন্ডগোল হতে হতে রাওয়ালপিন্ডির থেকে করাচি হয়ে ঢাকায় এসে পড়লো। ঢাকায় এসে গণ অভ্যুত্থান শুরু হয়ে গেল, আইয়ুব খানের পতন হলো। এখন যদি বলা হয় যে ওই 69-এর গণ অভ্যুত্থান আইয়ুব খানের পতন বা স্বাধীনতার জন্য বা হয়নি, এটা হলো যে কোনো এক জায়গা থেকে স্পার্কিং হয়। যে আন্দোলন কিন্তু কখন কী হিসাবে কোনটা দিয়ে শুরু হলো, একমাত্র আমি দেখলাম 90-র মুভমেন্টটা এরশাদকে পতনের জন্য শুরু হয়েছিল। কোনো কোটা বা কোনো ওই যে 69-এর মতো কোনো একটা অন্য ঘটনা ইস্যু থেকে বড় হয়নি। 24-এর গণটা কোটা থেকে শুরু হলো না। আর 69 দেখবেন যে রাওয়ালপিন্ডির পলিটেকনিক কলেজের ছাত্রদের বিদেশি পণ্য কেনা নিয়ে এটার থেকে শুরু হয়েছিল, যদি আপনি ইতিহাসটা পড়েন। একমাত্র 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনে। আমি 3টি গণ অভ্যুত্থানের কথা বলছি। সুতরাং বলছি যে 5ই আগস্টের নির্বাচন গণ অভ্যুত্থান হয়েছিল দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আর গণতন্ত্রের প্রধান সত্য হলো নির্বাচন। এখন আপনারা আর একটা কথা বলেন, নতুন প্রজন্মের ভাবনাগুলো নিয়ে আমি বলছি, তাদের ভাবনা ঠিক আছে, কিন্তু এর উপর তো ব্যাখ্যা দেওয়া যাবে যে জাতীয় সরকার, যদিও জাতীয় সরকার করতেন, আপনি দেখেন কি বিপদে পড়তেন। আপনি আজকে জাতীয় সরকার 5ই আগস্টের পরে করতেন, সবাই মিলে একটি সরকার। আমাদের প্রধান উদ্দেশ্য নির্বাচনটা হতো কি করে আপনি বলেন? তখন আমাদের যে শত্রু ভারত রাষ্ট্র এবং পরাজিত মাফিয়া কি বলতো যে আমি যে 24-এর 7ই জানুয়ারি যে আমি আর ডামি নির্বাচন করেছি, তোমার জাতীয় সরকার তো তাই, আমরা সবাই মিলে সরকার, তাই নির্বাচনটা কার সাথে করবো? আমিও সরকারে, আপনিও সরকারে, সেও সরকারে, আমিও প্রার্থী দিচ্ছি, আপনিও প্রার্থী দিচ্ছেন, সেও প্রার্থী দিচ্ছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, নির্বাচনটা হয় কি করে? এইটাই তো চাচ্ছিল ভারত, এইটাই তো চাচ্ছে হাসিনা, যে আমাকে তোমরা যেভাবে বিদায় করেছো তোমরাও সেই কাজটা করো। অতএব তারা তাদের যে ভাবনা, এই ভাবনার সাথে আমাদের ভাবনাগুলোকে যুক্ত, এটা একটা বয়ান যে আপনি জাতীয় সরকার করলে আপনি নির্বাচনটা করতেন কিভাবে। আর একটা কথা এখন তুলছে লেভেল প্লেয়িং ফিল্ড। লেভেল প্লেয়িং ফিল্ডটা, এই শব্দটা রাজনীতিতে কখন আসে? যখন সরকার নিজেই নির্বাচনে অংশগ্রহণ করে, তাই না? এই সরকার যখন নিজেই নির্বাচনে অংশগ্রহণ করে তখন লেভেল প্লেয়িং ফিল্ডের কথাটা আসে। এখন লেভেল প্লেয়িং ফিল্ডে একমাত্র বিএনপির মুখেই এখন সাজে, কারণ এনসিপি কিন্তু সরকার লেড একটা গভর্নমেন্ট, মানে এনসিপি লেড গভর্নমেন্ট হলো সরকার। এনসিপি মানে তো সরকারি একটা দল, তাই না? আমরা বলতে পারি যে ভাই তোমরা তো সরকারি দল, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কারণ প্রশাসন, পুলিশ, অন্য অন্য বিষয় সব তোমাদেরই হাতে। এনসিপিকে তাই বলা যায় না। লেভেল প্লেয়িং ফিল্ডটা সব হচ্ছে বিএনপির হাতে। না, আপনি দেখেন আমরা সরকারে নেই বললে তো হবে না। আপনি বললেন যে আপনি একটা লাল জামা গায়ে দিয়েছেন, বললে হবে। আপনি দেখা যাচ্ছে আপনি বিস্কুট কালারের একটা কোট গায়ে দিয়েছেন, বললে তো হবে না। আমরা কি সরকারি আছে? আর সারা দেশে আপনার এনসিপি বা জামাতের যেই পরিমাণ আপনার নিয়োগ পদায়ন নিয়ে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, ডিসি, এসপি সব কিছু নিয়োগে তাদের যে প্রাধান্য, তাদের এই পত্রিকাও দেখছি। অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ডটা আপনার এই ঠিক করার দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের। ইউনূস সরকার তো তাদের এই লেভেল প্লেয়িং ফিল্ডটাও কিন্তু একটা নতুন ন্যারেটিভ। নতুন ন্যারেটিভ দেখেন, পিয়ার ন্যারেটিভটা ছিল নিম্নকক্ষে, ওটা সলভ হলো, এখন আসলো উচ্চকক্ষে। আমি এই পিয়ার সম্বন্ধে আর একটা কথা বলতে চাই যে দেখেন আপনারা যে পিয়ার বলছেন, এর ফলে আপনার
পরাজিত মাফিয়ারা যে পুনর্বাসন হবে, এটা কি বোঝেন? যে আজকে যদি আপনার আওয়ামী লীগ অন্য কোনো নামে না, আজকেই হচ্ছে আমি আরেকটা ক্ষতি আমি একটু বলা দরকার মনে হয়। সানেমের একটি জরিপ হয়েছে যেখানে দেখানো হয়েছে যে বিএনপি আপনার 38.76% ভোট পাবে। না, জাতীয় নির্বাচনে বিএনপি শীর্ষে থাকবে, জি, এবং না ভোটই পাবে। জরিপে অংশ নেয় তরুণদের 38.66% মতে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। 21.45% মনে করছে জামায়াত ইসলামী, এবং এনসিপির ব্যাপারে বলছে 15.84%। আর বাকি ধর্মীয় দলগুলো সব মিলে 4.59%। এই জরিপে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে 15%-এর বেশি ভোট তারা পেতে পারে। তাহলে এবার দেখেন, এই যে আপনার জরিপেই যদি আপনি এই আওয়ামী লীগ যদি তার নিজের নাম পরিবর্তন করে, মার্কা পরিবর্তন করে, একটা অন্য একটা নাম ধারণ করে যে খাস জনতা পার্টি সিস্টেম করে আপনি নিবন্ধন নিলেন, নৌকা মার্কা নিলেন না, আপনি অন্য একটা মার্কা নিলেন, এই মোবাইল মার্কা নিলেন, মানুষ তো জানবে যে এটা আওয়ামী লীগ। ও যদি 15% ভোট পাবে, আপনি সবার চেয়ে বেশি ভোট পাবে। তো ভোট পাইলে আপনি তাকে উচ্চকক্ষের জায়গা দিতে বাধ্য হবেন না? আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে না তার পিআর পদ্ধতিতে। আর যদি আপনি সরাসরি যে ফার্স্ট পাস দ্য পোস্ট যদি ভোটটা করেন, তাহলে আওয়ামী লীগ কোন আসনে জিততে পারবে? তার মানে কি আপনি না বুঝে যে কথাটা, ইম্যাচুরিটি থেকে, মানে অনভিজ্ঞতা থেকে যে কথাটা বলছেন, আসলে প্রকারান্তরে আপনি আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করছেন। এই জন্য বলছি। তারপর দেখেন, আপনারা কি শুধু নির্বাচন, তারপরে গণতন্ত্র বা এই সেই সংস্কার, এইসব কথা বলছেন, বাংলাদেশের অর্থনীতির কথাটাকে একবার চিন্তা করছেন? কারণ বিএনপি তো দীর্ঘ বছর রাজনীতি করছে, বাংলাদেশের অর্থনীতিতে ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, কর্মসংস্থানের থেকে মানুষ বাদ পড়ছে, শিল্প খাত ধ্বংস হয়ে যাচ্ছে, বিনিয়োগ হচ্ছে না। আপনাদের এই কথাটা, একটা অনির্বাচিত সরকার এগুলো করতে পারছে না, আপনারা এই কথাগুলো চিন্তা করবেন না। আপনাকে আমি একটা বিচারের কথা বলছেন, বিচারের কথা বললেন, 4 মিনিট সময় আছে। বিচারের কথা বললেন, শেখ হাসিনার 6 মাসের একটা কারাদণ্ড হয়েছে, তাই না? 6 মাসের একটা কারাদণ্ড হয়েছে না? আমি কিন্তু এটা সমালোচনা করি। প্রথম বিচারটা আপনার আনা উচিত ছিল, যদি এটাকে মিন করতে যে শেখ হাসিনাকে বিচার করবো, তাহলে শেখ হাসিনা ওই আবু সাইদকে হত্যা, সেটা তো আসলে আদালতে শুনানি না অনেক না না, কিছুর উপর নির্ভর আপনি এইটা আগে করলেন কেন? এটা তো চাইলে আপনি আগে এটা শুনানি সহজ ছিল তাই হয়ে গেছে রায়। না, কিন্তু আপনাকে পলিটিক্সটা তো বুঝতে হবে যে মানুষ কি চায়। আপনি যদি প্রথমে একটা রায় দিতেন যে তার ফাঁসির রায় বা যাবজ্জীবন, তাদের ওই যে ও বলতে পারতো না যে তারা সন্দেহ প্রকাশ করছে বিচার নিয়ে। এখন আপনি একটা হেলাল ভাই, আপনাকে আমি একটা ভিন্ন ধরনের প্রশ্ন করি। আপনি অর্থনীতির কথা বললেন এবং নির্বাচিত সরকার আসলে আমরা ধরেই নিচ্ছি, যেহেতু এখনো জরিপেও দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে, অর্থনীতির অবস্থা ভালো হবে। আজকেই মণিপুরে একজন কৃষক লীগের সাবেক নেতার বাসায় 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুব দলের 2 জন যুগ্ম সম্পাদক এবং অন্যান্য দলের আরো 2 জনকে আটক করা হয়েছে। তারা 5 লাখ টাকা চাঁদা নিয়ে ভেগে যাচ্ছিল। তো এই যদি হয় বিএনপি ক্ষমতায় না আসতেই অবস্থা, তাহলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে না, এটা আপনাকে একটু শুনতে হবে। এই যে চাঁদাবাজি, তাই না, একটা 1 মিনিটে বলবেন কে করছে তা আমি সবাই করছে চাঁদাবাজি, শুধু বিএনপিকে লক্ষ্য, সবাই করছে চাঁদাবাজি, উপদেষ্টারাও করছে। আসিফ মাহমুদের পিএসের কথা তো জাননি আপনারা, তাই না? আরও অনেকের চাঁদাবাজি, মোবাইলের বিকাশ, এই সমস্ত আছে। কিন্তু মনে রাখবেন, চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশন, তাই না? একজন ইন্ডিভিজুয়াল যখন এই অফেন্সটা করে, তখন সে একটা পলিটিক্যাল পার্টির বৈধ শেল্টার আসতে চায়। ওই পলিটিক্যাল পার্টি যদি সেটাকে তখন র্যাটিফাই করে বা অ্যাপ্রুভ করে, তখন তাকে আপনি পলিটিক্যাল চাঁদাবাজি বলতে পারেন। কিন্তু আপনি দেখবেন বিএনপি কিন্তু এই সমস্ত চাঁদাবাজিকে উৎসাহিত না করে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করার জন্য ডক্টর ইউনূসকে বলছে না যে আপনি তাকে গ্রেফতার করেন। পার্টির থেকে তো বহিষ্কার করা হচ্ছেই, আবার পুলিশকে বলা হচ্ছে আপনি গ্রেফতার করেন। তাহলে বিএনপি তো ডিনাই করছে না। আপনার সমাজ বন্ধ করা যাচ্ছে না। আপনি শোনেন, আমার কাছে সামাজিকতা বা বাংলাদেশের যে বিশৃঙ্খলা, আমি তো বলছি যে একটা নর্থবোর্ডের সরকারের হাতে সমাজে বিশৃঙ্খলা বাড়ছে, সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। এই জন্য বলছি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সামাজিক বিশৃঙ্খলা কমবে এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু ফাহিম ভাইয়ের কাছে সর্বশেষ 2 মিনিট শুনতে চাই যে হেলাল ভাই যে কথাগুলো বলেন, আপনাদের নিয়ে বেশ কিছু অভিযোগ করেছেন যে যেই দাবিগুলো আপনারা করছেন সেটা অপরিপক্কতার কারণে আপনাদের সহ এনসিপি এবং অন্যান্য তরুণ রাজনৈতিক দলগুলো করছে। আপনার মন্তব্য শুনতে চাই। জি, ধন্যবাদ আবারও। আসলে যে দাবিগুলো আমরা করছি তাদের কাছে হয়তো অপরিপক্ক মনে হতে পারে, কিন্তু এই তরুণ প্রজন্মের কাছে এই দাবিগুলো অনেকটা যৌক্তিক। তাদেরও মাথায় রাখতে হবে 18 থেকে 33 বছরে প্রায় 5.5 কোটি ভোটার, যা মোট ভোটারের প্রায় 46% মতো। তো এই ভোটারদের মনোভাব যদি তাদের বুঝতে না পারে, তাহলে তাদের
নির্বাচনী ফলাফল আসলে কি হবে, তারা যে জিনিসটা ভেবে রাখছে হয়তো সরকার গঠন করবে, সেই জিনিসটা হয়তো নাও হতে পারে। আর পিআর পদ্ধতি নিয়ে যে জিনিসটা বলো, আপনি একটা জরিপের কথা আমাকে বললেন, সালামের জরিপ। হ্যাঁ, সেই জরিপে কিন্তু 38% বিএনপি ভোট পক্ষে, পেয়েছে। জি। যদি আমরা পিআর পদ্ধতি হিসাব করি 38%-এ তারা 114টা আসন পায়। কিন্তু আর বাকি যে আসনগুলা এটা কিন্তু ভাগ ভাগ হয়ে যাচ্ছে। তাহলে পিআর পদ্ধতি হলে কিন্তু বিএনপি কোনোভাবেই সরকার গঠন করতে পারে না। আর এইখানে যে পিআর পদ্ধতির যে বিষয়টা, আপনি দেখেন যে আমি নির্বাচন করলাম, আমি 45% ভোট পেলাম, আপনি 55% ভোট পেয়ে জিতে গেলেন, কিন্তু আমার 45% যে জনগণ আমাকে পছন্দ করলো বা আমাকে চায়, তাদের কিন্তু প্রতিনিধিত্ব কিন্তু সংসদে থাকছে না। তো আমরা বাংলাদেশের সকল ভোটার যারা আছে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যে, এবং বিশেষ করে কোনো দল যেন ভবিষ্যতে আর স্বৈর শাসক হয়ে উঠতে না পারে, এই জিনিসগুলো চিন্তা করে আমরা কিন্তু পিআর পদ্ধতির বিষয়ে পজিটিভ মতামত দিয়েছি। এবং আমরা এখনও বলি যে পিআর পদ্ধতিটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সামনে যে নির্বাচন হবে, নির্বাচনে পিআর পদ্ধতির যৌক্তিকতা খুব বেশি। অনেক ধন্যবাদ কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম ভাই, একই সাথে ধন্যবাদ আদিল হেলাল ভাই। আপনারা যেভাবে আলোচনা করেন না কেন, বাংলাদেশের মানুষ চায় আসলে আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশের স্বপ্নে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিয়েছিলেন, এবং সেই বাংলাদেশের স্বপ্নেই রাজনীতিবিদদেরও কাজ করতে হবে, এবং সংস্কার, নির্বাচন, বিচার যাই হোক না কেন সেটি বাংলাদেশের কথা মাথায় রেখেই করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।